আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমরা যারা নবম দশম শ্রেণী বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যারা এসএসসি পরীক্ষা দিবে, নবম দশম শ্রেণীতে যারা আছো তারা এই ক্লাসগুলো অবশ্যই করতে পারো। তবে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী 2023 তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো সাজানো হয়েছে। তোমাদের যে টপিকসগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য প্লাস এমসিকিউর জন্য, সেই বিষয়গুলোর ক্লাস আমরা ধারাবাহিকভাবে নেব। একটা অধ্যায়ে সবগুলো টপিকস সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ নয়, তো সেগুলো আমরা আমাদের গুরুজ্ঞান অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো বলে দিব এবং আমরা পর্যায়ক্রমিকভাবে এই ইম্পর্টেন্ট টপিকসগুলোর ক্লাস আমরা নেব। তো আজকে আমরা আলোচনা করব একদম প্রথম অধ্যায়ে পার্ট 1, এবং এটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের পটভূমি। তো এই ভাষা আন্দোলন থেকে কিন্তু সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, মানে আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের এই অধ্যায়ে যেমন ভাষা আন্দোলন রয়েছে, যেমনিভাবে ৬৬-র ৬ দফা, এই টপিকসগুলো থেকে দেখা যায় যে বিগত বছরগুলোতে বেশ প্রত্যেক বছরই এই টপিকসগুলোকে ঘিরেই কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো হয়েছে। তো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবে। তো মূলত এই অধ্যায়ে আমাদের আলোচনা করা হয়েছে একদম ভাষা, আমাদের পাকিস্তান সৃষ্টির পর থেকে আমরা জানি যে 1947 সালে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। সেখান থেকে কিন্তু একদম 1970 সালের অর্থাৎ মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এই ঘটনাগুলো এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তো আমরা এখন জানবো যে বাংলা জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের পটভূমি। তো আমরা জানি যে আমাদের বর্তমান যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি দেশ মিলে প্রথমে একটি রাষ্ট্র ছিল, সেটিকে বলা হতো ভারতীয় উপমহাদেশ। এরপর ভারত এবং পাকিস্তান 1947 সালে বিভক্ত হয়ে যায়। 1947 সালে বিভক্ত হওয়ার পর পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হওয়ার পর সেখানে দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানের যে অংশটা, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশটাই ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত, যেটা হচ্ছে বলা হতো পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান যখন কিনা ভারতীয় উপমহাদেশ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। তো 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হওয়ার পর থেকেই, এর আগে কিন্তু ব্রিটিশরা প্রায় দীর্ঘ 200 বছর আমাদের ভারতীয় উপমহাদেশে শোষণ করেছে। তখন যেরকমভাবে বাঙালি জাতিগোষ্ঠী শোষিতের শিকার হয়েছে, যখন 1947 সালে নতুন করে আলাদা একটা রাষ্ট্র পাকিস্তান তৈরি হলো, তখন মোটামুটি মানুষ একটি আশার স্বপ্ন দেখে যে আমাদের দেশ ব্রিটিশ মুক্ত হচ্ছে, তো নতুনভাবে আমরা বাঁচতে শিখব। কিন্তু পূর্ব বাংলা যারা ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের যারা ছিল, অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলটাতে, তো পূর্ব পাকিস্তানের মুক্তি যে এখনও মেলেনি, তার জ্বলন্ত প্রমাণই ছিল আমাদের এই ভাষা, নিজের ভাষায় কথা বলার অধিকার হনন। আমরা জানি যে পূর্ব বাংলার প্রায় 56% মানুষের ভাষা ছিল বাংলা। 56% মানুষের ভাষা ছিল বাংলা এবং মাত্র 8% মানুষের ভাষা ছিল উর্দু, এবং বাকি অন্যান্য ভাষাভাষীর ছিল। তো বেশিরভাগই ছিল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ছিল বাংলা ভাষা 56%। তো পাকিস্তান সৃষ্টির পরে সর্বপ্রথম পূর্ব বাংলার প্রকৃত মুক্তি মেলেনি, এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে মাতৃভাষায় কথা বলার অধিকারটা তারা হনন করেছিল। অর্থাৎ 56% মানুষের ভাষা বাংলা হলেও তারা উর্দুকে আমাদের দেশের রাষ্ট্রভাষা করার দাবি জানায়। এটা নিয়ে পাকিস্তান সৃষ্টির পর থেকেই এই দেশের বা পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা না উর্দু, এটা নিয়ে কিন্তু বেশ তর্ক বিতর্ক শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার জন্য প্রস্তাব করেন, সর্বপ্রথম 1937 সালে।
1937 সালে রাষ্ট্রভাষা পাকিস্তান করার জন্য প্রস্তাব করেন এবং 1937 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দু করার জন্য প্রস্তাব করে, তখন এটার প্রতিবাদ করে আমাদের বাঙালির নেতা শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক এই মোহাম্মদ আলী জিন্নাহর এই প্রস্তাবের ব্যাপকভাবে বিরোধিতা করেন। এরপর সৃষ্টি হয় 1947 সালের, যখন পাকিস্তান সৃষ্টি হয় তখন থেকে মূলত এটা নিয়ে এরকম বাক বেতনদরা চলতে থাকে। তো এরপর 1947 সালের 17 মে 1947 সালের 17 মে এই সময়টাতে কয়েকজন চৌধুরী খলিকুজ্জামান আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ চৌধুরী খলিকুজ্জামান আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমদ এই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য আবার দাবি করেন। তাহলে আমরা দেখলাম 1937 সালে প্রথম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান। এরপর তখন সেটার বিরোধিতা করে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, এবং 1947 সালে যখন হচ্ছে পাকিস্তান সৃষ্টি হয়, ঠিক তারপর 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ আবার পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য আবার দাবি জানান। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক এইসব ভাষাবিজ্ঞানী যারা ছিলেন এবং বেশ কয়েকজন বুদ্ধিজীবী, তারা এই দাবির কিন্তু ব্যাপকভাবে নাকচ করে এবং তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করে। কেউ হচ্ছে প্রবন্ধ লিখে, কেউ তার লেখনীর দ্বারা বিভিন্নভাবে এই যে তাদের যে দাবি যে পাকিস্তানের রাষ্ট্রভাষাকে উর্দু করতে হবে, সেটার বিরুদ্ধে তারা নিজ নিজ জায়গা থেকে সবাই কি করে, প্রতিবাদ জানাতে শুরু করে। এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2 সেপ্টেম্বর 1947 সালে তমদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। তাহলে এটি তমদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমদ্দুন মজলিস একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা আসতে পারে যে তমদ্দুন মজলিস আসলে কোন ধরনের প্রতিষ্ঠান, এটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 2 সেপ্টেম্বর 1947 সাল। তাহলে এখানে কিন্তু আমাদের এমসিকিউর জন্য বেশ কয়েকটি প্রশ্ন আমরা পেলাম। একটা হচ্ছে 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ সর্বপ্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর প্রস্তাব করেন, যেটার প্রতিবাদ করেন শেরে বাংলা একে ফজলুল হক। এরপর পাকিস্তান সৃষ্টির পর 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে আবার পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানালে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে হচ্ছে ডক্টর এনামুল হক, তারা বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখে এই বিষয়টির প্রতিবাদ জানায়। এরপর এরই ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল 2 সেপ্টেম্বর 1947 সাল এবং 6 থেকে 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলন এবং যে সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব, অর্থাৎ বাংলাকে অফিস আদালত সবকিছু করার প্রস্তাবের জন্য একটা সম্মেলন করে এই তমদ্দুন মজলিসের যারা সদস্যবৃন্দরা ছিল তারা। এরপর 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে এক শিক্ষা সম্মেলনে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্রভাবে ব্যাপকভাবে এর প্রতিবাদ শুরু হয় এবং ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এই একই সালে 1947 সালে ডিসেম্বর মাসে এরপর 144 ধারা জারি সভা সমাবেশ যখন 1947 সালে ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং
ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পাকিস্তান সরকার তখন আবার 144 ধারা জারি করলেন। 144 ধারা জারি করলেন যে সকল প্রকার সভা সমাবেশ, অর্থাৎ যখন এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হওয়ার পরে তারা যে প্রতিবাদ মিছিল শুরু করে, বিভিন্ন সভা করে থাকে, সেটার জন্য বন্ধ করার জন্য পাকিস্তান সরকার তখন কি করলেন, 144 ধারা জারি করলেন এবং 144 ধারা জারি করার পর তারা বললেন যে সকল ধরনের সভা সমাবেশ সবকিছু নিষিদ্ধ, যে এখন থেকে আর কোনো সভা সমাবেশ করা যাবে না। এটি 144 ধারা জারি করা হলো। এরপর 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু, ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও যেন ব্যবহার করা হয়, এটার দাবি জানায়। যখন 144 ধারা জারি করা হয়, ঠিক তখন তারপরে হচ্ছে বাংলাকে ইংরেজি এবং উর্দু এর পাশাপাশি করার প্রস্তাব করেন ধীরেন্দ্রনাথ দত্ত। তার দাবি অগ্রাহ্য করা হয় পরবর্তীতে, অর্থাৎ ধীরেন্দ্রনাথ দত্ত যে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে রাখার জন্য প্রস্তাব করলেন, সেটি পরবর্তীতে অগ্রাহ্য করা হয় এবং যখন অগ্রাহ্য করা হয় তখন 26 এবং 27 ফেব্রুয়ারি ঢাকায় একটি ধর্মঘট শুরু হয় এবং 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। অর্থাৎ এই যে 1947 সালে যেটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়, পরবর্তীতে 1948 সালে এসে এটাকে আবার বলা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটি গঠন করা হয় এবং 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনে ভূমিকা পালন করে থাকে এবং রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল এবং প্যাকেটিং বন্ধ। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান, মিছিল ও প্যাকেটিং করা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক ও অলি আহাদ সহ 69 জনকে আবার গ্রেফতার করা হয়। তো এই ছিল আমাদের এই রাষ্ট্রভাষা বাংলা করার জন্য যে রাষ্ট্রভাষা আমাদের জাতীয়তাবাদের বিকাশের যে ভাষা আন্দোলনের পটভূমি, সেটি ছিল এটি যে আমাদের যে মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল তার প্রথম প্রতিবাদ কিন্তু এই ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন। তো এটি দেখা যায় যে এটি কিন্তু পাকিস্তান সৃষ্টির পূর্ব থেকেই, পাকিস্তান সৃষ্টি হয় 47-এ, কিন্তু তারও পূর্বে 1937 সাল থেকেই কিন্তু এই ভাষা নিয়ে বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক এটি কিন্তু চলে এসছে এবং পূর্বে দীর্ঘ 200 বছর যে ব্রিটিশদের সাথে শোষিত হয়েছে, এরপর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্নভাবে শোষণ করেছে। এই শোষণের প্রথম প্রতিবাদ জানাই হচ্ছে এই ভাষা আন্দোলনের মাধ্যমে, যে তারা আমাদের সব কিছু নিয়ে যেতে পারে কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা আমাদের সংস্কৃতির একটি অংশ। তো যখন আমাদের সংস্কৃতিতে আঘাত হেনেছে, আমাদের ভাষা যখন তারা কেড়ে নিয়েছে, তখন কিন্তু বাঙালি জাতি সর্বপ্রথম তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এবং তখনই তাদের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। সেই জন্য বলা হয় যে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যতগুলো বিজয় ছিল, 1954 সালের যুক্তফ্রন্ট বলি, 1966-র 6 দফা, তারপর হচ্ছে 1970 সালে নির্বাচনে জয়, এরপর হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, এই সব কিছুর মূল ভিত্তি ছিল এই 1952 সালের ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনে তখন দেখা যায় যে 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন জিন্নার অনুকরণে উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার ঘোষণা করলে আবারও তারা কিন্তু প্রতিবাদ করে, যেটা আমরা পরবর্তীতে জেনে থাকব।
তো বাঙালি জাতির যে জাতীয়তাবাদের উন্মেষ সেটা কিন্তু আমাদের এই ভাষা আন্দোলনকে ঘিরেই গড়ে উঠেছে। তো ভাষা আন্দোলনের জাতীয়তাবাদের ভাষা আন্দোলনের যে পটভূমি, এখান থেকে আসলে কি কি প্রশ্ন হতে পারে? হয়তো এই যে আমাদের যে ঘটনাগুলো শুনলাম, এই যে এখানে যে বিষয়গুলো ঘটেছে সেগুলো নিয়ে একটা উদ্দীপক তৈরি করে দিল, সেখান থেকে গতে বলল যে এটি কোন আন্দোলনের সাথে মিল রয়েছে, এটি আমাদের লিখতে হবে ভাষা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। তো ভাষা আন্দোলন আসলে কি কি হয়েছিল সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা মিলে যাবে এবং আমরা উদ্দীপক ঠিক মতো ধরতে পারবো না। তো আমরা অবশ্যই উদ্দীপক অনুযায়ীও ক্লাসগুলো নেব তোমাদের। তার আগে আজকে আমরা এমসিকিউর জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাসে সেগুলো বলে দিচ্ছি। যে এই যে সর্বপ্রথম মোহাম্মদ আলী জিন্নাহ 1937 সালে ঘোষণা করে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু। এরপর পাকিস্তান সৃষ্টি হয় কত সালে? 1947 সালে। আবার 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান, ডক্টর জিয়াউদ্দিন আহমদ এরা কি করে? পূর্ব পাকিস্তানের মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার জন্য তারা দাবি করেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে জিয়াউদ্দিন আহমদ উনি কে ছিলেন? জিয়াউদ্দিন আহমদ ছিলেন হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আলিগড় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাশিম, আবুল কাশিম এর নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এখানে আসতে পারে যে তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? এটি হচ্ছে আবুল কাশিমের নেতৃত্বে। আবার তমদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান? এটি হবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তো এবং 2 সেপ্টেম্বর 1947 সালে ডিসেম্বরে মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এখানে আসতে পারে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠন করা হয়? এটা বল 2 সেপ্টেম্বর 1947 সাল। এবং পরবর্তী সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সেটি কবে গঠিত হয়? সেটি আবার কত সালে? সেটি এই যে 1947 সালের ঠিক পরের বছর অর্থাৎ 1948 সালে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই ছিল মোটামুটি আমাদের বাংলা জাতীয়তাবাদের উন্মেষে বা জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের পটভূমি। আমরা আগামী ক্লাসে একদম 1966 সালে যে 6 দফা কর্মসূচি গঠিত হয়েছিল, 6 দফা, সেই 6 দফার পটভূমি নিয়ে আলোচনা করব। তোমাদের যেহেতু আমরা পরীক্ষা খুবই সন্নিকটে, সবগুলো টপিকস নিয়ে আলোচনা করা হবে না। তো যে বিষয়গুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ, সাজেশন ভিত্তিক এবং বিগত সালগুলোতে যে বিষয়গুলো থেকে প্রশ্ন এসছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা সুন্দরভাবে ক্লাস করার চেষ্টা করছি। তো তোমরা যারা রেগুলার আমাদের এই বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তারা যারা এই ক্লাসগুলো করবে, তারা অবশ্যই আমাদের ক্লাস দ্বারা বেশ ভালোভাবে উপকৃত হবে এবং আমাদের যে সামনে এসএসসি পরীক্ষা আছে সেখানে আমরা একটা ভালো ফলাফল আশা করতেই পারি। তো তোমাদের এই ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে করবে, এটাই আমাদের পরামর্শ। এবং পরীক্ষার আগে তোমরা সময় নষ্ট করবে না, সবাই সুন্দরভাবে পড়াশোনা করবে, খুব বেশি সময় নেই। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 6 দফা নিয়ে আলোচনা করব, 6 দফার পটভূমি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।